আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্যের টানে আজ আমার যাত্রা শুরু হচ্ছে। নারায়ণগঞ্জের প্রাণ হচ্ছে শীতলক্ষ্যা নদী। এই নদীর প্রতিটি ঢেউয়ের সাথে মিশে আছে শত বছরের ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হাজীগঞ্জ ঘাটে, যা স্থানীয় মানুষের কাছে নবীগঞ্জ ঘাট নামেই বেশি পরিচিত। নদীর ওপারের নবীগঞ্জ আর এপারের হাজীগঞ্জ, এই দুই জনপদকে যুগ যুগ ধরে যুক্ত করে রেখেছে এই ঘাট। নদী পার হওয়ার জন্য আমি এখন ট্রলারে অবস্থান করছি। আপনারা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লেখা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। তাছাড়াও লেখা রয়েছে হাজীগঞ্জ খেয়াঘাট নারায়ণগঞ্জ। ট্রলারটি ছেড়ে দিয়েছে। মাত্র 2 টাকার বিনিময়ে আপনি এপার থেকে ওই পারে যেতে পারবেন। আর যদি ফেরিতে যান তাহলে কোনো টাকা পয়সা লাগবে না। এই শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ পর্যন্ত অনেক খেয়াঘাট রয়েছে। সব জায়গায় আপনি মাত্র 2 টাকার বিনিময়ে নদীটি পার হতে পারবেন। আলহামদুলিল্লাহ, এত বড় সুবিধা বাংলাদেশের অন্য কোথাও আর নেই। ফেরি এবং আমাদের ট্রলার প্রায় একসাথে ছেড়ে দিয়েছে। ফেরি একটু আগে ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের ট্রলারের গতি অনেক বেশি। আমরা ফেরিটিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই শীতলক্ষ্যা পানির অত্যন্ত কালো, কারণ আপনারা জানেন এই শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে নদীর দুপাশে অসংখ্য শিল্প গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে। এ কারণে এই শীতলক্ষ্যা নদীর পানি একেবারে দূষিত হয়ে গেছে। আমি এখন সিএনজিতে রয়েছি। আমার সাথে রয়েছেন আমার আরও 2 সফর সঙ্গী। নারায়ণগঞ্জের মোগরাপাড়া থেকে আরও 2 জন আমার সাথে যুক্ত হবেন। আমরা মোট 5 জন। এখান থেকে মোগরাপাড়া যেতে জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা। সিএনজি চলতে চলতে এসে পৌঁছে গেল কাইকারটেকের ঐতিহ্যবাহী ব্রিজের ওপর। আর এখানে রয়েছে কাইকারটেক ঘাট, যা বাংলাদেশের মধ্যে অত্যন্ত বিখ্যাত। এই কাইকারটেক একসময় নীল চাষ এবং মসলিন কাপড়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বর্তমানে এখানকার মনোরম গ্রাম্য পরিবেশ এবং নদীর পাশের সৌন্দর্য পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। সরু আঁকাবাঁকা রাস্তা আর দুপাশের সবুজ ঘন প্রকৃতি, এই দৃশ্যটা সত্যি মনে আমার প্রশান্তি দিচ্ছে। আপনারাও যদি এই রাস্তা দিয়ে আসেন, এই সুন্দর মুহূর্তটা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। সবুজ শ্যামল এই সরু পথ ধরে আমাদের যাত্রা যেন প্রকৃতির এক গভীর আলিঙ্গন করে নিয়ে এলো মোগরাপাড়ায়। দেখুন এই মোগরাপাড়ায় কি সুন্দর সারিবদ্ধভাবে উঁচু উঁচু ভবনগুলো দাঁড়িয়ে রয়েছে। একদিকে যেমন প্রাচীন ইতিহাসের হাতছানি, অন্যদিকে আধুনিক নগরায়নের এই ছাপ সোনারগাঁওকে দিচ্ছে এক বৈচিত্র্যময় রূপ। আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি এখন এসেছি বাংলাদেশ ও কারুশিল্প ফাউন্ডেশনে। আমার সফর সঙ্গী রয়েছেন হেলাল স্যার, হাফিজ মোহাম্মদ হেলাল স্যার, হাফিজ মোহাম্মদ মাসুদ স্যার এবং জনাব শরীফ স্যার এবং মিনার স্যার। শরীফ স্যার কিছু বলেন। আমরা এই বলেন একটু। আজকে আমরা ঝটিকা সফরে চলে আসছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান সোনারগাঁও জাদুঘর। এই মুহূর্তে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমরা সোনারগাঁও জাদুঘরে আছি। আশা করি আজকের দিনের আমাদের সফরের প্রথম স্পট এটি। আশা করি সবার খুব ভালো লাগবে। হোপ ইউ এনজয় ইট। এখন আমি রয়েছি সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের প্রধান ফটকে। হেলাল স্যার আমাদের সবার জন্য টিকিট কাটছেন। আমরা 5 জন মিলে একত্র হয়েছি। এখনই আমরা ভিতরে প্রবেশ করব। জনপ্রতি টিকিটের দাম হচ্ছে 50 টাকা। প্রিয় দর্শক, সাথে থাকুন, দেখতে থাকুন।
জন্য অপেক্ষা করছি। মাস্ক খুলে বললে ভালো হয়, যদি মাস্ক খুলে বলেন তাহলে দর্শকদের আগ্রহ বাড়বে। কাউন্টারের সামনে অপেক্ষা করছি টিকিট কেটে, আশা করি কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি। আমি এখন জাদুঘরের ভিতরে, চারপাশে শান্ত পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে। দেখুন রাজকীয় ভবনটি, এটি ঐতিহাসিক সর্দার বাড়ি। একসময় প্রভাবশালী জমিদাররা এই বাসভবনটিতে বসবাস করত। অসংখ্য পর্যটক তারা গাড়ি নিয়ে এসেছেন। পার্কের মধ্যে দেখুন সারিবদ্ধভাবে অসংখ্য গাড়ি দেখা যাচ্ছে। আমি এখন সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘরে অবস্থান করছি। দেখুন অনেক মানুষের ভিড় এখানে, শত শত মানুষ চলে এসেছে ঐতিহ্যবাহী এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ভ্রমণ করার জন্য। দেখতে থাকুন। দেখুন পুরো একটি ভবন রয়েছে, আমার পাশে একটি বিশাল ভবন রয়েছে। ধীরে ধীরে আপনাদের সবকিছু দেখাবো। আজকে আমার সফর সঙ্গে আমি ছাড়া আরো রয়েছে 4 জন, আমরা মোট 5 জন এসেছি। খুবই সুন্দর। এখানে দেখুন কি সুন্দর রাত্রি ছাউনি তৈরি করা হয়েছে, অত্যন্ত মনোমুগ্ধকর। ছাতার নিচে সুন্দর করে বসে থাকা যায়। আলহামদুলিল্লাহ, আজকের ভ্রমণ খুব আশা করি চমৎকার লাগবে। সামনে কিছু স্থাপনা রয়েছে ইতিহাস ঐতিহ্যের। এই ইতিহাস ঐতিহ্যের স্থাপনা আপনাদের সামনে তুলে ধরব। এখানে রয়েছে বিশাল বড় বড় গাছ, অনেক মানুষ। সকাল 11টা বাজে, 11টার মধ্যে দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছেন। দেখুন আমি একটু এদিক করে দেখাই। এই পাশে শত শত গাড়ি রাখা হয়েছে যারা এই লোকশিল্প জাদুঘর এবং আশেপাশে যে ঐতিহ্যবাহী স্থান রয়েছে ভ্রমণ করার জন্য এসেছে। আমি হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করব, সাথেই থাকুন। দেখুন এখানে ইতিহাস ঐতিহ্যের ভাস্কর্য তৈরি করা হয়েছে মহিষের, অর্থাৎ শ্রমজীবী মানুষের ভাস্কর্য প্রতীক। দেখতে থাকুন, আমরা এগিয়ে যাই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই কালোজয়ী চিত্রকর্মের এক অনন্য ভাস্কর্য রূপ দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর গেট তৈরি করা হয়েছে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পতাকাগুলো বাতাসে দুলছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। চলুন সামনে এগিয়ে যাই। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সেই রাজপ্রাসাদটি, আর পাশেই রয়েছে বিশাল বড় দিঘি। দেখুন দিঘির পানি কত স্বচ্ছ। এই স্বচ্ছ পানির আয়নায় যখন ঐতিহাসিক বড় সর্দার বাড়ির প্রতিফলন পড়ে, তখন সেটি এক মোহনীয় দৃশ্যের সৃষ্টি করে। দিঘির পাড়ে তৈরি করা এই সুন্দর বাঁধানো সিঁড়িগুলোতে অনেক মানুষ বসে আছে। এখানে একজন পুরুষ, 3 জন নারী দেখতে পাচ্ছি। এরা গল্প করছেন। আবার কেউ কেউ চারপাশের শান্ত প্রকৃতি আর ঐতিহাসিক ভবনগুলো দেখে মুগ্ধ হচ্ছেন। দর্শনার্থীদের কলকাকুলিতে মুখর এই জায়গাটি যেন ক্লান্তির মাঝে এক চিলতে শান্তির ছায়ায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, দেখুন জাদুঘরের সামনেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের এক জীবন্ত ভাস্কর্য। এই মহান শিল্পীর স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই বিশ্ববিখ্যাত শিল্পী হাতে তুলি ও রং নিয়ে তিনি যেন গভীর মমতায় বাংলার মাটি আর মানুষের গল্প ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন।
বাংলাদেশের বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন। উনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন শিল্পাচার্য। উনি দুর্ভিক্ষ সহ বিভিন্ন ধরনের বাংলার চিত্র নিজ হাতে উঠিয়ে তুলে ধরেছেন। এরকম একজন চিত্রশিল্পী বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। আমরা ধন্য ওনাকে পেয়ে। ওনার জন্ম হচ্ছে 1914 সালের 29শে ডিসেম্বর এবং উনি মৃত্যুবরণ করেন 1976 সন 28শে মে। চলুন আমরা ধীরে ধীরে এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করি। অনেক মানুষ, দেখুন এখানে 3 ভাই একই ড্রেস পরে তারা এই লোকশিল্প জাদুঘরে এসেছেন আনন্দ করতে। আমি এখন ভিতরে প্রবেশ করছি। এখানে রয়েছে একটি সুন্দর কুঁড়েঘর। এখানে লোকশিল্পের কি কি স্থাপনা রয়েছে দেখুন, এখানে সব বিস্তারিত লেখা আছে। আমরা এখন একে একে সব দেখব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি লোকশিল্পের এই বিশাল তালিকা বা চার্টের সামনে। এখানে বাংলার ঐতিহ্যবাহী সব নিদর্শনের বর্ণনা ফুটে উঠেছে। এখানে নকশিকাঁথা থেকে শুরু করে মাটির পাত্র আর মসলিনের গৌরবময় ইতিহাসের সংক্ষিপ্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই তালিকাটি বড় করছি। এখানে লেখা রয়েছে জামদানি, পাটচিত্র, শীতলপাটি, শখের হাড়ি, মুখোশ শিল্প, মাটির পুতুল ও খেলনা, তামাকাসা, পিতল, নকশিকাঁথা ইত্যাদির কথা এখানে বর্ণনা করা হয়েছে। আমি এখন প্রবেশ করছি জাদুঘরের ভেতরে। চারপাশটা যেন শিল্পের এক অনন্য জগৎ। এখানে ঢুকতেই দেখা যাচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই বিখ্যাত সব ছবিগুলো, যা আমাদের গ্রাম বাংলার জীবন আর সংগ্রামের কথা বলে। প্রতিটি তুলির আশ্রে মিশে আছে এদেশের মাটির গ্রাণ। এই জাদুঘরে প্রাচীনকালের আর কি কি বিস্ময়কর শিল্পকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার সব কিছুই আমি আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো। তবে সেটা থাকবে এই ভিডিওর ঠিক পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই যাত্রার সাথে থাকতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।